হিমাচল প্রদেশের চাম্বা জেলায় অবস্থিত শৈলশহর ডালহৌসি। নৈসর্গিক সৌন্দর্য, মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং ব্রিটিশ ঔপনিবেশিকতার সাক্ষ্য বহনকারী এই ছোট্ট শৈলশহরটি পর্যটকদের কাছে আজ অত্যন্ত জনপ্রিয়। কিন্তু একটুখানি হাঁটা শুরু করেছি, এর মধ্যেই রাস্তার পাশে এরকম গুঁড়ো বরফ পড়ে রয়েছে। আর আপনিও যদি আপনার পরের ছুটিতে এই ডালহৌসি ঘুরতে আসতে চান, তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে পারে। আমাদের ভ্রমণ অভিজ্ঞতার সাথে সাথে আপনারাও কিভাবে এই ট্যুর প্ল্যান করবেন থাকবে তার সম্পূর্ণ তথ্য। বিস্তীর্ণ সবুজ গালিচা পাতা যেন প্রান্তর, তার চারপাশে এরকম পুরো পাহাড়ের রেঞ্জে ঘেরা আর পাইন বন। এই ডালহৌসিতে এসে কোথায় থাকবেন, একদিন বা দুদিনে কী কী জায়গা ঘুরে দেখবেন এবং কোথায় বা খাওয়া দাওয়া করবেন, তার বিশদ বিবরণ থাকবে আমার এই ভিডিওতে। তাই স্কিপ না করে দেখতে থাকুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে এবং লাইক করে তা জানাতে ভুলবেন না। বিখ্যাত সিনেমা গাদারের সিনের শুটিং এখানে হয়েছিল। আমি ডালহৌসির প্রতিটি পয়েন্টকে ডিটেলে দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা খুব সহজেই এই ট্যুর প্ল্যান করতে পারেন। তাই ভিডিও সাইজ একটু বেশি হলেও অনুরোধ করব ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। লেটস এক্সপ্লোর ডালহৌসি। অমৃতসর শহরকে বিদায় জানিয়ে আমরা ধরলাম NH-54, যা পাঠানকোট থেকে শুরু হয়ে হরিয়ানার মধ্যে দিয়ে গিয়ে রাজস্থানের হনুমানগড় ডিস্ট্রিক্টে শেষ হয়েছে। এই রাস্তায় পাঠানকোট অব্দি গিয়ে আমরা ধরব NH-154A, যা NH-154 এর একটি শাখা। আর যারা আমাদের গোল্ডেন টেম্পল এবং অমৃতসর ট্যুরের ভিডিও এখনও দেখেননি, তাদের অনুরোধ করব এই ভিডিও দুটি দেখবেন। তাহলে আশা করি অমৃতসর ট্যুর প্ল্যান করতে আপনাদের আর কোনো অসুবিধাই থাকবে না। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে এদের লিঙ্ক দেওয়া রইল। চলুন যেতে যেতে জেনে নিই আপনারা ডালহৌসি আসবেন কি করে। আপনারা যদি আমাদের মতো অমৃতসর, ডালহৌসি, ধর্মশালা ট্যুর প্ল্যান করেন, তাহলে বেস্ট অপশন আপনাদের গ্রুপ সাইজ অনুযায়ী গাড়ি রিজার্ভ করে নেওয়া। এতে আপনাদের ট্যুরটি অনেক ইজি হয়ে যাবে, কারণ ওই গাড়ি আপনাদের সমস্ত সাইট সিনও করিয়ে দেবে। এছাড়া আপনারা যদি বাসে করে অমৃতসর থেকে ডালহৌসি যেতে চান, পাঞ্জাব রোডওয়েজের বাস আছে, যার ভাড়া 300 টাকার আশেপাশে, সময় লাগবে 6 ঘন্টার মতো। এছাড়া আপনারা ডিরেক্ট পাঠানকোট এসেও সেখান থেকে গাড়ি বুক করে অথবা বাসে করে ডালহৌসি যেতে পারেন। ডালহৌসির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো পাঠানকোট। এখানে দুটি স্টেশন আছে, একটি পাঠানকোট জাংশন এবং একটি পাঠানকোট ক্যান্টনমেন্ট। পাঠানকোট ছাড়িয়ে আমরা জাস্ট সিটির ভেতরে ঢুকেছি। এই জায়গাটা হচ্ছে সেই গুরু রবিদাসজি চক বলে একটা জায়গা। এখানে আমাদের গাড়িটাকে পুলিশ ধরেছে। সমস্যা কিন্তু সব জায়গাতেই আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেরকম এখানেও কিন্তু ঠিক সেরকম। কোনো কথা নেই, বার্তা নেই, গাড়ি দাঁড় করিয়ে দিয়ে কাগজ চেক করছিল। তো ওর কাছে অনলাইনে সব পেপারস ছিল, তো সেটা চেক করাতে টুরিস্ট থেকে ছেড়ে দিল। তো এখন আবার এগিয়ে যাচ্ছি। তো চলুন আগে আরও কী কী হয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা জাস্ট এন্টার করলাম হিমাচলে, আর এখানে আমাদের গাড়ি তেল নিতে দাঁড়িয়েছে, ডিজেল আর এদিকে হচ্ছে পেট্রোল। এখানে কিন্তু পেট্রোল হচ্ছে মাত্র 96 রুপিস 60 পয়সা, মানে আমাদের ওখান থেকে কিন্তু প্রায় 10 টাকা কম। তো যদি কেউ আসছেন সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে পারেন। আর এই হলো বাণীক্ষেত টাউন। এখান থেকে ডালহৌসি মাত্র 7 কিলোমিটার। ডালহৌসি ঘুরতে আসা অনেক পর্যটকই এই বাণীক্ষেতে স্টে করেন, কারণ ডালহৌসির তুলনায় অনেক কম খরচে এখানে হোটেল পাওয়া যায়। কিন্তু আমি পার্সোনালি মনে করি ডালহৌসি ঘুরতে আসলে প্রপার ডালহৌসিতেই থাকা ভালো, তা সে সুভাষ চক হোক বা গান্ধী চক। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সুভাষ চকে, ডালহৌসির অন্যতম একটি ল্যান্ডমার্ক। এখান থেকে গান্ধী চক মাত্র 2 কিলোমিটার বাই মোটরেবল রোড। মোটরেবল বলছি এই কারণেই, কারণ এখান থেকে পায়ে হাঁটা আরেকটি রাস্তা আছে যা গান্ধী চককে সুভাষ চকের সাথে কানেক্ট করে, যার দৈর্ঘ্য 900 মিটার মতো। কাল সকালে সে রাস্তা আপনাদের ঘুরিয়ে দেখাবো। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি ডালহৌসির হোটেলে। আমাদের হোটেলের রুমে চেক ইনও করে গেছি। প্রায় 5.5 ঘন্টা মতো আমাদের টাইম লাগলো।
হোটেলের নাম হচ্ছে ড্রিম হিল হোটেল। এটা জাস্ট গান্ধীচক থেকে 150-200 মিটার উপরে উঠে আসলেই এই হোটেলটা। জায়গা মানে লোকেশন হিসেবে কিন্তু খুবই ভালো, আর বেশি উঁচুতেও না, আপনাকে বেশি সিঁড়িও ভাঙতে হবে না। জাস্ট 10-12টা সিঁড়ি আছে, রুমগুলো বেশ কোজি আর খুব বড়। আমি জাস্ট দেখাচ্ছি, আমাদের রুমটাতে তো একটা ফ্রিজ, গ্যাসের ওভেন, বড় একটা ডাইনিং টেবিল 6 সিটারের এটাও রয়েছে। আমরা জাস্ট হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়েছি। যেহেতু আমাদের টেনিওরটা খুব শর্ট, আমাদের শর্ট টাইমে অনেকগুলো স্পট কভার করতে হবে, তো আজকে বিকেলেই আমরা এসে বেরিয়ে পড়েছি জাস্ট একটু চা খেয়ে। প্রথমে আমরা যাব হচ্ছে পাঞ্চকুলা ওয়াটারফল, যেটা এখান থেকে 10 মিনিট মতো লাগবে। তো চলুন সেটা আগে দেখে নিই। আমরা এখন জাস্ট এই গান্ধীচক পার করছি, হচ্ছে গান্ধীচক। সেন্ট জন চার্চ আমরা আসবো এটায় পরে। তো চলুন পাঞ্চকুলা ওয়াটারফলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পাইন ও দেবদারু গাছের জঙ্গলে ঘেরা পাঞ্চকুলা ডালহৌসি ট্যুরিস্টদের কাছে একটি জনপ্রিয় স্পট। 10 থেকে 15 মিনিটের একটি ট্রেক করে পৌঁছে যাওয়া যায় সাতধারা ওয়াটারফল বা পাঞ্চকুলা ওয়াটারফলের সামনে। ফলসে যাওয়ার রাস্তাতেই পাবেন বিভিন্ন সুভেনিয়ার শপ এবং ক্যাফে। লোকাল মানুষদের কাছেও জায়গাটি উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে বেশ জনপ্রিয়। এর সাথে সাথে এখানে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও রয়েছে, তবে এদের সাথে বার্গেনিং করতে ভুলবেন না কিন্তু। আছি এখন পাঞ্চকুলা ওয়াটারফলের সামনে। জাস্ট আমার পিছনেই হচ্ছে এই ওয়াটারফল। এমন কিছু বড় না, জাস্ট ছোটোই। অনেকটা ট্রেক করে আসতে হবে, বাবা মা আসতে পারলো না, মার শরীরটা একটু ভালো না, আর বাবার তো হাঁটুতে প্রবলেম আছে, তো উঠতে পারলো না। রাস্তাটা একটু ডিফিকাল্ট যারা বয়স্ক বা যাদের হাঁটুতে প্রবলেম আছে তাদের জন্য। বাকি আপনারা কোনো প্রবলেম নেই, একটা সহজ ট্রেক করে উঠে আসতে পারে। বাট ওয়াটারফলটা কিন্তু সুন্দর, জায়গাটা সুন্দর, ভালো টাইম স্পেন্ড করার জন্য ভালো। অনেকগুলো ক্যাফে রয়েছে, তো এখানে এসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। বাট ওয়াটারফলটা অ্যাজ এ ওয়াটারফল এটা কিন্তু খুব বেশি বড় কিছু নয়, ছোট। মানে এর থেকে আমরা অনেক ভালো ভালো বড় বড় ওয়াটারফল আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন বা সিকিম বলুন, সেখানে আমরা দেখতে পাই। তবে এই জায়গাটার মানে ওয়েদারটা কিন্তু একটুখানি শেডি, মানে এখানে কোনো আলোটা ঠিকমতো ঢোকে না বলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর জলের ধারা তো দেখতেই পাচ্ছেন, খুব বেশি বড় নয়, খুব সরু একটা ওয়াটারফল। তো আসতে পারেন, ভালো খারাপ না। এমনি জায়গাটার ভাইবটা কিন্তু সুন্দর, প্রচুর লোকজন রয়েছে, ম্যাক্সিমামই ইয়াং। তারা এসছেন তাদের প্রিয়জনের সাথে টাইম কাটাচ্ছেন। এখানে হুক্কা বার রয়েছে, বিভিন্ন রকম টাইম স্পেন্ড করার জিনিস রয়েছে, অ্যাক্টিভিটি রয়েছে। আয়ন তো খুব জেদ করছে করবে বলে, তো আসতে পারেন। যদি ডালহৌসি আসেন, পাঞ্চকুলা ওয়াটারফল একবার কিন্তু দেখে যেতে পারেন। এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা ফিরে আসি গান্ধী চকে এবং দেখে নিই 1863 সালে নির্মিত সেন্ট জন চার্চটি। এই চার্চটি ডালহৌসির প্রাচীনতম চার্চ এবং এই অঞ্চলে প্রোটেস্ট্যান্টদের আধিক্যের একটি মূর্ত প্রতীক। এই গির্জার অভ্যন্তরে সেন্ট পিটারের সাথে সেন্ট জন ব্যাপটিস্টের আশ্চর্য কিছু ছবি রয়েছে এবং গির্জা সংলগ্ন লাইব্রেরিতে প্রচুর প্রাচীন বই আছে, যা থেকে এই অঞ্চলের ইতিহাস জানা যায়। এরপর রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঠান্ডা, আর একটু উষ্ণতার খোঁজে আমরা গিয়ে পৌঁছাই ডালহৌসির মল রোড, যা গরম সড়ক নামেও পরিচিত।
হরেক রকম খাবার ও পসরায় মোড়া ডালহৌসির এই ছোট্ট মল রোডটি খুবই সুন্দর। এক্ষেত্রে বলে রাখি, ডালহৌসির এই মল রোডটি গান্ধী চকের কাছে অবস্থিত, তাই যারা সুভাষ চকে থাকছেন তাদের কিন্তু এই গান্ধী চকে আসতে হবে মল রোড ঘোরার জন্য, যা গাড়িতে 2 কিলোমিটার এবং এই মল রোড ধরেই হাঁটা পথে প্রায় 900 মিটারের কাছাকাছি। এরপর গান্ধী চকেরই একটি রেস্তোরাঁ থেকে আমরা ডিনার সেরে হোটেলের দিকে ফিরে যাই। গুড মর্নিং ফ্রম ডালহৌসি। আজকে হচ্ছে 12 তারিখ, 12ই ডিসেম্বর, সকাল 1:30। তো আমি যাচ্ছি মল রোড দিয়ে, ডালহৌসির মল রোড, যেটাকে গরম সড়কও বলে। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে সুভাষ চকে, মানে আমরা আছি গান্ধী চকে, আর এই মল রোডের রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে সুভাষ চকের দিকে। এখনও দোকানপাট কিছু খোলেনি এখানে, কিন্তু মোটামুটি 9:30 10টার আগে কোনো দোকানই খোলে না। প্রচণ্ড ঠান্ডা থাকে সকালবেলা, এখনও প্রায় 4 ডিগ্রি মতো টেম্পারেচার দেখাচ্ছে। তো চলুন এই রাস্তা দিয়ে আমরা সুভাষ চক পর্যন্ত ঘুরে আসি, এবং সুভাষ চকটা আপনাদেরকে দেখাবো। কোনো একটা সুন্দর চার্চ আছে, জানি না খোলা পাবো কিনা। গান্ধী চকের চার্চটা কিন্তু বন্ধ। এই জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি, আর প্রচুর গাছপালা রয়েছে। আর এখানেও কিন্তু অনেক হোটেলের অপশন রয়েছে, আমার পিছনে এই যে হোটেলগুলো রয়েছে। তো যারা একটু নিরিবিলিতে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান বা থাকতে চান, তারা কিন্তু এই জায়গাটাকে প্রেফার করতে পারেন। কারণ এটা হচ্ছে আপনার, মানে রাস্তাটা আমি বলে দিই, সুভাষ চক আর গান্ধী চকের যে লিঙ্কিং রাস্তাটা, দুটো রাস্তা আছে। একটা হচ্ছে ঠান্ডি সড়ক বলে, একটা হচ্ছে গরম সড়ক বলে। তো গরম সড়ক যেটা, মানে গান্ধী চক থেকে যে রাস্তাটা ভিতর দিয়ে সুভাষ চক অব্দি গেছে, এটা সেই রাস্তাটা। সেই রাস্তার উপরেই কিন্তু এরকম সুন্দর ভিউ পাবেন আপনারা, এবং প্রকৃতির মাঝে থাকার অপশান পাবেন। কিন্তু এটা একটু দূর, কারণ গাড়ি মনে হয় পুরোপুরি, মানে গান্ধী চক থেকে ঢোকে না, সুভাষ চক থেকে ঢোকে, কারণ গাড়ির কিছু দাঁড়ানো আছে দেখছি রাস্তায়। আর আমি বসে আছি এখন এই গরম সড়কেরই একটা এরকম বেঞ্চে। রাস্তার মধ্যে কিন্তু এরকম কর্নারে কর্নারে সুন্দর এরকম ক্যানোপি মতো করা রয়েছে, আর এরকম বেঞ্চ পাতা রয়েছে। আপনারা চাইলে এখানে বসে কিছুক্ষণ রেস্টও নিতে পারেন, আড্ডাও মারতে পারেন বন্ধু বান্ধবের সঙ্গে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এখান থেকে একটা সুন্দর ভিউও আছে ভালো। চলুন আপনাদের এই ভিউটা দেখিয়ে দিই। তো এখন বাজে প্রায় 8:30। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি সুভাষ চকে। অসাধারণ কিন্তু জায়গাটা, গান্ধী চকের থেকেও এই জায়গাটা কিন্তু খুব বেশি সুন্দর। হয়তো মার্কেট প্লেসটা গান্ধী চকে একটু ভালো, বাট এই জায়গাটার সৌন্দর্য কিন্তু গান্ধী চকের থেকে অনেক বেশি। কারণ ওখান থেকে আমি ভালো ভিউ পাচ্ছিলাম না, এখান থেকে কিন্তু দারুণ ভিউ রয়েছে। আর সকালবেলা চারিদিকটা পুরো ফাঁকা, পাশেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এটা। আর চার্চটা খুলে দিয়েছে, আমি যখন আসলাম তখন চার্চটা বন্ধ ছিল, আশা করি দেখাতে পারবো। তো চলুন চার্চটা দেখে আসি, আর এই জায়গাটার সৌন্দর্যটা একটু উপভোগ করুন। আমার কিন্তু বেশ লাগছে। আর আপনারা যদি আসেন, গান্ধী চকেও থাকতে পারেন, তবে এই জায়গাটাও কিন্তু খুব ভালো, মানে একটা বেটার অপশান। এখানেও মানে সুভাষ চকের আশেপাশেও কিন্তু আপনারা থাকতে পারেন চাইলে। তো চলুন জায়গাটা একটু ঘুরে দেখে নিই। আর আমার পিছনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, মানে ওনার নাম থেকেই কিন্তু এই জায়গাটার নাম দেওয়া হয়েছে সুভাষ চক। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অন্যদিকে শতাব্দী প্রাচীন এই সেন্ট ফ্রান্সিস চার্চ। 1894 সালে তৎকালীন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর দ্বারা নির্মিত এই গির্জাটি আজ ডালহৌসির সুভাষ চকের এক অন্যতম ল্যান্ডমার্ক।
দেবদারু গাছে ঘেরা কম্পাউন্ডের মধ্যে পাথর ও কাঠ দ্বারা নির্মিত গির্জাটির আভ্যন্তরীণ কাচের সূক্ষ্ম কারুকার্য দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। আরেকটি ইন্টারেস্টিং জিনিস, এই চার্চের ভেতরে আছে আলাদা কনফেশন সেকশন, যেখানে আপনি আপনার কৃত পাপের স্বীকারোক্তি প্রভুকে শোনাতে পারেন এবং সেই পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। তো ডালহৌসির হোটেল থেকে আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, যাবো প্রথমে আজকে দাইকুন, তো তারপরে যাবো খাজিয়ার রাস্তাতে। তো চললি, টাটা ভাইয়া। একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে গাড়িটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের নতুন পাইলট হচ্ছে অভিজি, অভিজি। তো আজকে আমরা প্রথমে যাব দাইকুন, দাইকুন থেকে খাজিয়ারের পথে যাব, আর মাঝ রাস্তায় দেখে নেবো হচ্ছে কালাটপ আর বাঁকরোতা হিলস। তো এগুলো দেখে আমরা আজকে খাজিয়ারে যাব, খাজিয়ারে আজকে আমাদের স্টে আছে। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। তো আমরা পৌঁছে গেছি বিজিস পার্কে, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। জায়গাটা কিন্তু ইন্ডিয়ান নেভাল ফোর্সের। তো এখানে নেভির একটা জাহাজের প্রোটোটাইপও রয়েছে এবং তার ইঞ্জিনটাও রয়েছে। চলুন দেখে নিই। আর এদিকে একটা ফাইটার প্লেনও রয়েছে, সঙ্গে কিছু মিসাইলও রয়েছে। সবই ডেমো, কিন্তু একসময় কিন্তু এগুলোই আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করতো। অসাধারণ সুন্দর জায়গা। পাশে রয়েছে ডালহৌসি পাবলিক স্কুল, একটা অসাধারণ সুন্দর বোর্ডিং স্কুল। আর জায়গাটা জাস্ট ইনক্রেডিবল, মানে জাস্ট একটু দেখুন, এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ইন্ডিয়াতে কিন্তু খুব কমই আছে। তো ডালহৌসি আসলে এই বিজিস পার্ক আর ডালহৌসি পাবলিক স্কুল কিন্তু মাস্ট ভিজিটেড। এই বিজিস পার্কটা কিন্তু আমাদের যুদ্ধে যত শহীদ রয়েছে তাদের ব্রেভ মাদারদের জন্য, মানে আমাদের দেশে এত সাহসী মহিলারা রয়েছেন যারা স্বেচ্ছা এবং আনন্দ সহকারে তাদের সন্তানদেরকে দেশের জন্য শহীদ হতে পাঠান। তো সেই সব সাহসী মায়েদের জন্যই কিন্তু এই পার্কটা ডেডিকেটেড। এসে পৌঁছে গেছি দাইনকুন পিকে যাওয়ার জন্য, যে স্টার্টিং পয়েন্টটা। তো সেখানে এখান থেকে এই রাস্তা ধরে কিন্তু পিকে যেতে হবে। ওপরে আছে ইলানি মাতা মন্দির। তো মোটামুটি 1.5 কিলোমিটার মতো একটা ট্রেকিং আছে, হালকা পাতলা কিছু সিঁড়ি আছে, তারপরে ভ্যালির ওপর দিয়ে হাঁটা আছে। খুব সুন্দর জায়গা। আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রাস্তাটা কীরকম লাগছে। আমার তো খুবই ফেভারিট, মানে আমি যত ভিডিও দেখেছি, মানে ডালহৌসির সবচেয়ে মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হচ্ছে এই দাইনকুন পিক। তো আমি কিন্তু খুব এক্সাইটেড। তো চলুন আপনারাও কিন্তু জানাবেন ঠিক কীরকম লাগলো। আর ডালহৌসি এলে কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। অসাধারণ ট্রেকিং চলছে, খুব বেশি হাইট নয়, তবে রাস্তাটা এরকম সুন্দর করা রয়েছে বলে খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে অল্টিটিউড আস্তে আস্তে কিন্তু ভালোই গেইন করছি, তো সেই জন্য হাফ একটু ধরছে। এদিকে আয়ান উঠছে, প্রীতি উঠছে। রাস্তাটা কিন্তু দারুণ, আর চারিদিকে মাউন্টেন ভিউ কিন্তু অসাধারণ। আর এরকম রাস্তার পাশে পাশে পেজা তুলোর মতো বরফ পড়ে রয়েছে, অসাধারণ।
চলুন আমাদের সাথে, বাকি রাস্তাটাও আপনাদেরকে দেখাচ্ছি। ডালহৌসি বাসস্ট্যান্ড থেকে 17 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দাইনকুন্ড পিক ডালহৌসির একটি অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। 2755 মিটার উচ্চতায় এই মাউন্টেন পিকটি ডালহৌসির উচ্চতম স্থান হিসেবেই ধরা হয়। এখান থেকে সমগ্র ডালহৌসির 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। যারা শর্ট ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য এই পিক আদর্শ জায়গা। ডাইনকুন্ড এই নামকরণের পিছনে আছে পৌরাণিক লোকগাথা। মনে করা হয় এই পাহাড়ে ছিল ডাইনি বা উইচদের আবাসস্থল এবং তার থেকেই এই নামকরণ। তবে এই লোকগাথাকে উপেক্ষা করলে এই পিক তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে আপনাকে মোহিত করবে। একদিকে থরে থরে সাজানো পার্বত্য উপত্যকা ও তার নিচ দিয়ে বয়ে চলা রাবি, চেনাব এবং বিয়াস নদীর জলধারা যেন জাস্ট দ্য পারফেক্ট স্কেপ। এই 600-700 মিটার মতো উপরে উঠে এসেছি। এখানে কিন্তু প্রতিটা কোনায় কোনায় অপরূপ সৌন্দর্য। পুরোটা এরকম ভিডিওতে দেখানো সম্ভব নয়। আপনারা আমার রিকোয়েস্ট আর কি, আপনারা একবার অন্তত এই দাইকুন্ড পিকটা ট্রেক করবেন। অনেক বয়স্ক মানুষ আছেন বা এইরকম হাইটের জন্য অনেকেই উঠতে চান না, কষ্ট করে শুধু একবার উঠবেন। প্রতিটা কোনায় রয়েছে সৌন্দর্য, এত অপরূপ এর সৌন্দর্য আপনি নিজে চোখে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। আমি ক্যামেরায় যতটা দেখাচ্ছি আপনাদের যতটা সুন্দর লাগছে, নিজের চোখে দেখলে কিন্তু এর থেকে 1000 গুণ সুন্দর এই দাইকুন্ড পিক। রাস্তায় যেতে যেতে একটা মোড়ের মাথায় এসে দাঁড়িয়েছি। সেখান থেকে রাস্তাটা এরকম ঘুরে গেছে, আর এখান থেকে আমি জানি না দেখাতে পারছি কিনা, ওই সামনে যেটা রয়েছে ওটাই কিন্তু খাজিয়ার। তো ওখানে আমরা যাব। এখান থেকে হয়তো এই ক্যামেরায় ভালো দেখা যাবে না, তো ওটাই হচ্ছে খাজিয়ার। এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে লেকটা সামান্যই বোঝা যাচ্ছে, খুব ভালো বোঝা যাচ্ছে না, ক্যামেরায় হয়তো খুব ভালো বোঝাতে পারবো না। তবে এখান থেকে কিন্তু খাজিয়ারের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। অবশেষে প্রায় চলে এসেছি শেষের পথে। দূরে দেখা যাচ্ছে পিলানি মাতার মন্দির, তো এগিয়ে যাব মন্দিরের কাছে। অসাধারণ কিন্তু একটা ট্রেক করলাম। এরপর আবার নামবো। প্রীতিদেরকে আগে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি ছবি তুলতে তুলতে আসছিলাম, অনেক লেট হয়ে যাবে বলে ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছি। তো ওরা আগে এগিয়ে গেছে। অবশ্যই কিন্তু একবার হলো, যত কষ্টই হোক, একবার কিন্তু এই রাস্তায় ট্রেক করে যাবেন। এসে পৌঁছে গেছি হচ্ছে পিলানি মাতা মন্দিরের সামনে। আমার পিছনে রয়েছে মন্দির। বেসিক্যালি হচ্ছে মা কালীর মন্দির রয়েছে এখানে। মা কালী বিরাজমান মন্দিরের ভিতরে প্রচুর ত্রিশূল রয়েছে দুধারে পোতা। আর এখান থেকে ভিউটা কিন্তু আরও সুন্দর। অবশ্যই কিন্তু এই ট্রেকটা আপনাদের করে এই মন্দির অবধি কিন্তু আসবেন। কথিত আছে, এখানকার পূজারী উনি বলছিলেন যে এই সব অঞ্চলে আগে প্রচুর বন্য জীবজন্তুর প্রবলেম ছিল আর কি। তারা এখানকার যে লোকাল গ্রামগুলো রয়েছে সেখান থেকে গবাদি পশু তুলে নিয়ে যেত এবং অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরও তুলে নিয়ে যেত। তো সেই সমস্ত বন্য জীবজন্তুর থেকে বা অপশক্তির হাত থেকে লোকাল মানুষদেরকে রক্ষা করার জন্য এই পিলানি মাতা মন্দিরটা কিন্তু ওনারা স্থাপন করেছিলেন। উনি কিন্তু লোকাল মানুষদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন, এরকমই সাধারণ মানুষের কাছে মান্যতা। মন্দিরটার পাশেই ডান পাশে রয়েছে বাবা কৈলাসের অর্থাৎ শিবজির একটি মন্দির।
তো এখান থেকে কিন্তু শিবজির যে বাসস্থান অর্থাৎ কৈলাস পর্বত দেখা যায়। ওখানে টেলিস্কোপের ব্যবস্থা রয়েছে, 20 টাকা করে নেন। তো যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এখান থেকে কৈলাস পর্বতটা খুব সুন্দর দেখা যায়। তো এখানে কৈলাস পর্বত দেখতে পারেন কি না পারেন সেটা তো পুরোপুরি ওয়েদারের হাতে, কিন্তু বাবা কৈলাসের যে পাথরটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই আপনারা এখানে আসলে দেখে যেতে পারেন। लो मुझसे टच नहीं करना, इसको टच नहीं करना, ठीक है? इसको टच नहीं करना बेटा, मुझ से नीचे को हाँ पीछे रखो आँख। हाँ छोटा मंदिर मिला, हाँ जय कर लो। নমস্কার করো। এরপর আমরা গিয়ে পৌঁছাই কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এবং ঘুরে দেখি স্যাংচুয়ারি ও তার মধ্যে অবস্থিত বনবাংলো। কালাটপ টপে যাওয়ার জন্য কিন্তু এইটা হচ্ছে গেট। এখান থেকে কিন্তু 200 টাকার এন্ট্রি পাস নিতে হয়। তো আমরা নিচ্ছি, আমাদের যে ড্রাইভার সাহেব আছেন উনি এন্ট্রি পাসটা নিয়ে নিচ্ছেন। এরপরে এই গেট খুলে দেবে, আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো। আপনারা ছোটো গাড়ি নিয়ে আসলে কিন্তু আপনাদের নিজেদের গাড়ি এই রাস্তা দিয়েই চলে যাবে, আর যদি বড় গাড়ি নিয়ে আসেন, বাসে টাসে আসেন, তাহলে কিন্তু এখানে গাড়ি ভাড়া পাওয়া যায় ভেতরে যাওয়ার জন্য, অথবা আপনারা হেঁটেও যেতে পারেন। তো চলুন ভেতরটা একটু ঘুরে আসি। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় প্রায় 30.5 স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত এই কালাটপ স্যাংচুয়ারি, যার মধ্যে প্রায় 20 স্কোয়ার কিলোমিটার এরিয়া ঘন পাইন দেবদারু গাছের জঙ্গলে মোড়া, এবং এটাই সেই জঙ্গল যার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। এই জঙ্গলে বেশ কিছু ওয়াইল্ড অ্যানিমেলস যেমন হিমালয়ান ব্ল্যাক বিয়ার, বার্কিং ডিয়ার্স, লেপার্স প্রভৃতি থাকলেও আমাদের চোখে কিন্তু কিছুই পড়েনি। যাই হোক, আলো ছায়ার লুকোচুরির মধ্যে দিয়ে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম এন্ট্রি গেট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত কালাটপে। এখানেই আছে হিমাচল গভর্নমেন্টের বনবাংলো। তো আমরা এখন আছি কালাটপে। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। এফআরএইচ কালাটপ পিছনে রয়েছে, লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর বাংলোটা কিন্তু খুব সুন্দর। এটাতেও কিন্তু বুকিং পাওয়া যায়। ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে কিন্তু এই বাংলোটা আপনারা বুকিং করতে পারবেন। খুব সুন্দর জায়গা, পুরো ফরেস্টের মাঝখানে এরকম একটা ফরেস্ট রেস্ট হাউস, মানে যেটাকে এফআরএইচ বলছে। যারা নিরিবিলিতে সময় কাটাতে চাইছেন, মানে ডালহৌসির ভিড়ভাট্টার মধ্যে না থেকে এখানে এসে থাকতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই অপশানটা দেখতে পারেন। তবে এটা কিন্তু মানে একটু ডিটাচ আর কি মেন শহরের থেকে। এখানে আসলে কিন্তু একদম পিন্ড অফ সাইলেন্স পাবেন আর কি। সন্ধ্যার পর থেকে কিন্তু মানে একদমই আর কি অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু কোনো লোকজনও থাকে না, জাস্ট ফরেস্ট গার্ডরা রয়েছে। তো ভালো অপশান, কিন্তু যারা লোকজন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ঠিক হবে না। কিন্তু অবশ্যই ঘুরে যাবেন, জায়গাটা খুব সুন্দর। বাইরে এন্ট্রি গেট থেকে 200 টাকার, মানে যদি নিজেরা গাড়ি নিয়ে আসেন তাহলে 200 টাকার একটা এন্ট্রি ফিস কাটতে হবে, অথবা যদি আপনারা অন্য কোনো কিছুতে আসেন তাহলে কিন্তু ওখানে গাড়ি ভাড়া পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা নেয়, মানে অথবা আপনারা ওখান থেকে হেঁটে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ফিস লাগে না। তো চলুন ঘুরে দেখি এই কালাটপের এফআরএইচটা। এরপর সেদিন আমরা পৌঁছাই হিমাচল প্রদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টুরিস্ট অ্যাট্রাকশন খাজিয়ারে। জায়গাটি এতটাই সুন্দর যে খুদ সুইজারল্যান্ডের ন্যাশনাল টুরিস্ট অফিস রীতিমতো সার্টিফিকেট দিয়ে একে হিমাচলের সুইজারল্যান্ডের আখ্যা দিয়েছে। তবে এই খাজিয়ারের বিস্তারিত তথ্য
এবং আমাদের ভ্রমণ অভিজ্ঞতা থাকবে আগামী পর্বে। তাই আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে একদম ভুলবেন না কিন্তু। অবশ্য আপনারা চাইলে ডালহৌসি থেকেও এই খাজিয়ারের সাইট সিন করে নিতে পারেন, তবে আমার রেকমেন্ডেশন থাকবে একটা দিন এখানে থাকার। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো সেই গল্প নিয়ে। আর আজকের আমাদের ডালহৌসির অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আমরা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।